আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হালকেনস্টাইন এইচএসসি একাডেমিক অর্থনীতি দ্বিতীয় পত্র ক্লাসে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি নাফিউসামাদ আবিদ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অর্থনীতি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় শিল্প, বাংলাদেশের শিল্প অধ্যায়টি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। তো আমরা যদি শুরুতেই বলি যে আসলে শিল্পের প্রয়োজনীয়তা কি, একটা দেশ যদি উন্নত হতে চায় তাহলে তাকে শিল্পে অগ্রগতি করতেই হবে। তো বাংলাদেশকেও অবশ্যই সেই বাংলাদেশ কৃষিতে অনেক এগিয়ে গিয়েছে। বর্তমানে বাংলাদেশ কৃষি নির্ভর একটা দেশ থেকে আস্তে আস্তে শিল্পের দিকে এগিয়ে এখন শিল্প নির্ভর দেশ হওয়ার দিকে যাচ্ছে। তো এই শিল্প আসলে আমরা কিভাবে ডিফাইন করতে পারি বা কোন জিনিসটাকে আসলে আমরা শিল্প বলতে পারি, অর্থাৎ শিল্পের সংজ্ঞা কি, এটা যদি আমরা শুরুতে দেখি যে শিল্পের সংজ্ঞা বলতে আমরা সাধারণত বুঝি সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনে নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টি। ধরা যাক আমরা চামড়ার কথা যদি বলি যে চামড়া থেকে চামড়াজাত বিভিন্ন পণ্য, যে সকল একটা প্রতিষ্ঠান দুইটা প্রতিষ্ঠান এরকম অসংখ্য প্রতিষ্ঠান চামড়া থেকে জুতা বানানোর কাজ করে থাকে। এই যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে একত্রে আমরা বলবো কি চামড়া শিল্প। তো শিল্পের ক্ষেত্রে কোনো সমজাতীয় দ্রব্যকে একটা যখন ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা শিল্প আলাদা হয়ে থাকে, একটা শিল্পের নামে যে ধরা যাক চামড়া শিল্পে শুধুমাত্র কি চামড়া এবং চামড়াজাত পণ্য উৎপাদিত হবে, পাট শিল্পে পাট এবং পাটজাত দ্রব্য, চা শিল্পে চা উৎপাদিত হবে। তো এরকমভাবেই সকল সমজাতীয় দ্রব্যের একক সমষ্টিকে আমরা সাধারণত কি শিল্প হিসেবে বলে থাকি। তো এই শিল্পগুলো আসলে বিভিন্ন প্রকার রয়েছে, কিন্তু যেমন বাংলাদেশে কি আমরা দেখি যে পাট শিল্প, চা শিল্প, কাগজ শিল্প, পোশাক শিল্প, এরকম নানান শিল্প রয়েছে। এই শিল্পের কিছু কি ক্যাটাগরি কিন্তু রয়েছে। তো কাঁচামাল থেকে সাধারণত কি হয়, এই শিল্পে কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করা হয় কিন্তু এই শিল্পগুলোতে। তাহলে শিল্পের অন্যতম কাজ হচ্ছে কি প্রাথমিক দ্রব্যকে বা কাঁচামালকে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করা বা চূড়ান্ত দ্রব্য বা সেবায় রূপান্তর করা। তো 2022-23 অর্থ বছরের কথা যদি আমরা একটু বলি, 2022-23 অর্থ বছরে বাংলাদেশের মোট রপ্তানির 97.35% হলো কি শিল্পজাত পণ্য রপ্তানি আয়। তাহলে বাংলাদেশের যে শিল্প থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে, যেমন বাংলাদেশের গার্মেন্টস সেক্টর যদি আমরা বলি, আরএমজি রেডিমেড গার্মেন্টস যে সেক্টর রয়েছে সেটা থেকে কিন্তু কি আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করি। তো শিল্প খাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা খাত। তো এই যে শিল্প সম্পর্কে আমরা বলছি যে শিল্পের বৈশিষ্ট্য আসলে কি কি। কোনো নির্দিষ্ট শিল্পে সমজাতীয় প্রতিষ্ঠানের সংখ্যা একাধিক, যেটা আমি বললাম যে চামড়ার ক্ষেত্রে সকল চামড়া উৎপাদনকারী বা চামড়াজাত পণ্য উৎপাদনকারী ফার্মের কথা বলা হবে। তাহলে সমজাতীয়, এটা হচ্ছে কি সমজাতীয় প্রতিষ্ঠান এবং সংখ্যা কী হবে একাধিক। এরপর শিল্প ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত হয়। কখনো আমরা দেখেছি যে সরকারি মালিকানায় পরিচালিত হয়। বাংলাদেশ যেহেতু মিশ্র অর্থনীতির দেশ, এই দেশে হচ্ছে কি সরকারি মালিকানাও রয়েছে, বেসরকারি মালিকানাও রয়েছে, আবার এমন কিছু রয়েছে যেগুলো হচ্ছে কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, অর্থাৎ সরকারি বেসরকারি উভয় মালিকানায় বিদ্যমান রয়েছে, এরকম প্রতিষ্ঠানও থাকে। এরপর আমরা দেখি শিল্পের পরিধি ব্যাপক এবং পণ্যদ্রব্যের দাম নির্ধারণে বড় ভূমিকা পালন করে। যেই শিল্পে হচ্ছে অসংখ্য পরিমাণে কি উৎপাদক রয়েছে, অর্থাৎ যেটা কম্পিটিশন বেশি, সেটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই কি দাম তুলনামূলক কম হয়ে থাকে। যদি একটা উৎপাদন প্রতিষ্ঠান থাকে বা অল্প কিছু থাকে, আমরা প্রথম পত্রে বাজার অধ্যায়ে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত পড়েছি, আপনারা ওইখানের সাথে রিলেট করতে পারেন ওই চ্যাপ্টারের সাথে, যে আসলে কিভাবে যে শিল্পের পরিধি কতটুকু হলে দাম কিভাবে নির্ধারিত হতে পারে, এই জিনিসটা আসলে ওই জায়গাতেই রয়েছে। এরপর ফার্মের তুলনায় শিল্পের যোগান অধিক স্বাভাবিক। একটা ফার্ম যখন উৎপাদন করবে তার উৎপাদন ক্ষমতা সীমিত, সে উৎপাদন করবে কম, কিন্তু শিল্পের ক্ষেত্রে এরকম অসংখ্য ফার্ম যেহেতু রয়েছে তাহলে তাদের কি শিল্পের যোগান কিন্তু অবশ্যই অধিক হবে। এরপর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য বিদ্যমান, কিন্তু একচেটিয়া বাজারে এরূপ পার্থক্য নেই। এটা একেবারে প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বাজারের সরাসরি লাইন। কারণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম থাকে অসংখ্য, যেই কারণে শিল্প এবং ফার্মের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা শুরুতেই দেখেছি কি একটু এখানে দেখাই যে সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টি। তাহলে একটা ফার্ম, দুইটা ফার্ম, তিনটা ফার্ম, এরকম অসংখ্য ফার্ম মিলে কিন্তু কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে শিল্প হয়ে থাকে। কিন্তু একচেটিয়া বাজারের ক্ষেত্রে আমরা পড়েছি
একচেটিয়া বাজারে হচ্ছে কি উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকে একটা, যেই কারণে ওই যে ফার্ম রয়েছে সে একাই শিল্প হিসেবে কাজ করে থাকে। এটার জন্য আপনারা প্রথম পত্রে প্রশ্নও পেতে পারেন, খতে সাধারণত আসে যে একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প একই, ব্যাখ্যা করো, কিংবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম এবং শিল্প কি একই, ব্যাখ্যা করো। এটা প্রথম পত্রের বিষয়। আচ্ছা, এবার আসি, শিল্পের চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। যে কোনো চাহিদা রেখাই ডান দিকে নিম্নগামী হয় ব্যতিক্রম ছাড়া। তো শিল্পেরটা কিভাবে নিম্নগামী হয় আমরা যদি একটু দেখি, যে একটা ফার্ম যদি কিউ পরিমাণ উৎপাদন করে আর তার কাঁচামালের দাম যদি হচ্ছে কি পি পরিমাণ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি তার চাহিদা রেখাটা আঁকতে চাই, দাম যদি কম থাকে কাঁচামালের, ধরা যাক পাটজাত দ্রব্য, পাটজাত পণ্য উৎপাদনকারী একটা ফার্ম, তাহলে সেই ক্ষেত্রে বছরে যদি P1 অর্থাৎ P1 দাম যদি থাকে পাটের বাজার দর, তাহলে সে কি অধিক পরিমাণে কি পাটজাত পণ্য উৎপাদন করবে, তাহলে সে Q1 পরিমাণ করবে। এখন দাম যদি বেড়ে যায় তাহলে সে অবশ্যই কি করবে, সে পূর্বের তুলনায় কম উৎপাদন করবে। তাহলে দাম বৃদ্ধির সাথে সাথে কি তার উৎপাদনের পরিমাণ কমে যাচ্ছে, কারণ যখনই সে দেখতেছে যে পাটের দাম বেড়ে যাচ্ছে, তাহলে পাটজাত দ্রব্য উৎপাদন করলে তার পক্ষে অধিক পরিমাণ মুনাফা লাভ করা সম্ভব নয়। যে কারণ হচ্ছে কি আমরা দেখতে পাবো যে তার চাহিদা রেখাটা হচ্ছে কি ডান দিকে নিম্নগামী। এটাই হচ্ছে মূলত কি স্বাভাবিক যে দ্রব্যের চাহিদা, সেটা শিল্পের ক্ষেত্রেও কিন্তু একই থাকে। কিন্তু সে যখন বাজারে আবার বিক্রি করবে, বিক্রি করার ক্ষেত্রে যদি দাম বেশি পায় তাহলে সে যোগান বাড়াবে, কিন্তু যখন উৎপাদন পর্যায়ে থাকবে তখন তার কাঁচামাল ক্রয় করতে হবে। সেই ক্ষেত্রে এই যে শিল্প বা হচ্ছে ফার্মগুলো, সেই ক্ষেত্রে যখন উৎপাদন পর্যায়ে থাকে তখন এই ফার্মগুলো হচ্ছে কি ক্রেতা, সে কৃষকদের কাছ থেকে কি কাঁচামাল ক্রয় করে উৎপাদন করে, সেই ক্ষেত্রে তার চাহিদা রেখাটা কি ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। এবার আমরা আসি একটু বাংলাদেশের শিল্প কাঠামো নিয়ে আলোচনায়, যে আসলে আমরা তো শিল্পের বিষয়ে দেখেছিলাম, আমরা শিল্পের বৈশিষ্ট্যগুলো দেখেছি, এখন বাংলাদেশে আসলে শিল্পের অবস্থা কীরূপ সেই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে প্রথমেই আসে যে বাংলাদেশের শিল্পের যে বর্তমান ভিত্তি রয়েছে সেটা তুলনামূলক অন্যান্য দেশের চেয়ে কি অনেকটাই দুর্বল। কারণ এই বাংলাদেশ পূর্বে 190 বছর, প্রায় 200 বছরের মতো ব্রিটিশ শাসনের অধীনে ছিল, তারপর 24 বছর পাকিস্তান শাসনের অধীনে ছিল। 1971-এ যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, সেই দেশের কি অর্থনীতি প্রায় ভঙ্গুর অবস্থা, যে কারণে হচ্ছে কি ওইখান থেকে উঠে শিল্পে উন্নতি করা বাংলাদেশের মতো দেশের খুবই কঠিন ছিল। তো এই কারণে যে শিল্পের যে একটা ঘাটতি ছিল সেটা পূরণের জন্য 1972 সালে সরকার এদেশে কি বৃহদায়তন শিল্প সমূহকে জাতীয়করণ করে নেয়, অর্থাৎ সরকারের অধীনে থেকে বৃহদায়তন যে শিল্পগুলো রয়েছে সেগুলো পরিচালিত হবে, এরকম একটা সিদ্ধান্ত নেয়। এরপর 1973 সালের 30 জুনের হিসাব অনুযায়ী 313টি কারখানা নিয়ে এদেশের শিল্প খাতের যাত্রা শুরু হয়। এখন এই যে বৃহদায়তন শিল্পগুলো, সেগুলোকে জাতীয়করণের প্রয়োজনীয়তা কেন ছিল? 1971 সালে যখন দেশ স্বাধীন হলো, তার পূর্বের কথা যদি আমি বলি, পাকিস্তান শাসনামলের কথা, ওই সময় দেখা যেত বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলোর মালিক ছিল কি বেশিরভাগই পশ্চিম পাকিস্তানের নাগরিকরা। তো যখন দেশ স্বাধীন হয়ে গিয়েছে তখন ওই যে পশ্চিম পাকিস্তানের নাগরিকরা তারা এদেশ ছেড়ে চলে যাওয়া শুরু করলো। তো তারা যখন চলে গেল তখন এই যে কারখানাগুলো, শিল্প কারখানা, সেগুলো কি মালিক শূন্য, শ্রমিক শূন্য হয়ে গেল, এবং কি যুদ্ধবিধ্বস্ত একটা দেশে এই জিনিসগুলো কি দাঁড় করানো খুবই কঠিন ছিল, যে কারণে বেসরকারিভাবে কেউ ওইরকম একটা কারখানা চালু করবে সেরকম সামর্থ্য কারোরই ছিল না, যে কারণে এগুলোকে কি জাতীয়করণ করে নেওয়া হয় এবং সরকার এগুলোর মালিকানা নেয়, এবং কি 313টি কারখানা নিয়ে দেশের শিল্প খাতের যাত্রা শুরু করে। আর এই যে এই জাতীয়করণ করা যে শিল্পগুলো ছিল এগুলো 1986 পর্যন্ত মোটামুটি প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। কারণ হচ্ছে সেগুলোতে আসলে 1971 থেকে 75-এ শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর সেনা শাসন, তারপর হচ্ছে 86-90 পর্যন্ত কিন্তু আসলে দেশে প্রপার কোনো কি সরকার আসলে ওইভাবে বসতে পারেনি, যে কারণে
দেশের এই যে শিল্পগুলো সেগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপর 1986 সালে শিল্পনীতি 1986 ঘোষণার মাধ্যমে শিল্পসমূহকে কি ব্যক্তি মালিকানায় ছেড়ে দিতে শুরু করলে শিল্প উৎপাদন কি বৃদ্ধি পেতে থাকে। এরপর ওই সময় শিল্পনীতি ঘোষণা করা, এরপর 1991, 99, 2005, 2016 এবং 2022 সালে নতুন নতুন শিল্পনীতি ঘোষণা করা হয়। সর্বশেষ শিল্পনীতি ঘোষণা হয় 2022 সালে। এর আগে 2016 সালে শিল্পনীতি অনুযায়ী কি সবকিছু পরিচালিত হতো। আজকের লেকচারে আমরা এই 2016 এবং 2022 সালের শিল্পনীতি নিয়েও একটু আলোচনা করব। তো বাংলাদেশে বর্তমানের কথা যদি আমরা চিন্তা করি, অতি ক্ষুদ্র শিল্প দাঁড়িয়েছে হচ্ছে কি 23,306, ক্ষুদ্র শিল্প 16,770, মাঝারি শিল্প 3,178 এবং কি বৃহৎ শিল্প 2,885, যেটা 1973 সালে মাত্র 313টি কারখানা নিয়ে শুরু হয়েছিল। সেই হিসাবে বাংলাদেশ কিন্তু কি এই 50 বছরে বেশ ভালো এগিয়েছে এবং কি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে আরও। তো বর্তমানে শিল্প খাতের উন্নয়নে মূলত 4টি কারণ আসলে প্রভাব রেখেছে। সেগুলো কি কি? আন্তর্জাতিক পরিমণ্ডলে বাণিজ্য সুবিধা, যেমন বাংলাদেশের পোশাক শিল্প আরএমজি রেডিমেড গার্মেন্টস, সেটা কিন্তু কি ওয়ার্ল্ড ওয়াইড বেশ রিনাউন্ড অ্যান্ড অ্যাকনোলেজড। যুক্তরাষ্ট্র, তারপর ইউরোপীয় ইউনিয়নে হচ্ছে আমাদের তৈরি পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে। তো এই যে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে বাণিজ্য সুবিধা, এছাড়াও আমরা হচ্ছে জিএসপি সুবিধা পেয়ে থাকি, যে কারণে হচ্ছে আমাদের পণ্যগুলোকে অধিক পরিমাণে রপ্তানি করার সুযোগ রয়েছে। এরপর শ্রমশক্তির প্রাপ্যতা, যেহেতু বাংলাদেশ একটা কি শ্রমনিবিড় দেশ, অধিক জনসংখ্যার দেশ, সেই কারণেই কিন্তু আসলে দেখা যায় বাংলাদেশে শ্রমশক্তি পাওয়া যায় কি অল্প ব্যয় হচ্ছে কি অল্প শ্রম মজুরিতেই প্রচুর পরিমাণে শ্রমিক পাওয়া যায়। এরপর উদ্যোক্তা শ্রেণীর আগ্রহ, প্রত্যেকে বর্তমানে হচ্ছে কি যারা উদ্যোক্তা হিসেবে আগ্রহ দেখাচ্ছে, শিক্ষা দীক্ষার পরে অনেকেই সরকারি চাকরি বেসরকারি চাকরি ছাড়াও কি উদ্যোক্তা হওয়ার দিকেও কিন্তু মানুষ এখন বেশ আগ্রহ দেখাচ্ছে, স্টার্ট আপ কোম্পানি শুরু করতেছে, যেই কারণে হচ্ছে বাংলাদেশের কি এই যে শিল্প খাত যেটাতে কি অনেক মানুষ ভূমিকা রাখতে পারছে। এরপর সরকারি নীতি, এই যে 16-22-এর যে শিল্প নীতি, এই নীতিগুলো অনুযায়ী হচ্ছে কি কোথায় ভর্তুকি দিতে হবে, কোথায় কোনটা কী মাত্রায় হচ্ছে উৎপাদন পরিচালনা করতে হবে, এরকম বিভিন্ন নীতি দেওয়ার কারণে কিন্তু আসলে কি সরকার শিল্প খাতের বিকাশে বেশ বড় একটা ভূমিকা রাখতে পারছে। তো এরপর আমরা যদি একটু বাংলাদেশের 5টি উপখাতের কথা বলি শিল্পের, প্রথমেই আসে হচ্ছে ম্যানুফ্যাকচারিং শিল্প, যেমন বৃহৎ শিল্প, ছোট মাঝারি ও ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প। তারপর অন্যান্য খনিজ সম্পদ ও কয়লা, যেমন প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল, অন্যান্য খনিজ সম্পদ ও কয়লা। এরপর বিদ্যুৎ, গ্যাস, বাষ্প এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পানি সরবরাহ, অপয় নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহার কার্যক্রম। এরপর আসে কি নির্মাণ খাত। তো এই যে খাতগুলো রয়েছে, এই উপখাত, অ্যাকচুয়ালি এই 5টা উপখাত মিলিয়ে আসলে বাংলাদেশের শিল্প খাত। আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো যে বৃহৎ শিল্প কোনটা, ছোট মাঝারি এবং ক্ষুদ্র শিল্প কোনটা, কুটির শিল্প কোনটা, এই সবগুলো সম্পর্কে যদি আমরা বিস্তারিত আলোচনা করব সামনে। তো ওভারঅল যদি আমরা বলি যে এই যে আমরা কৃষির ক্ষেত্রে দেখেছিলাম যে কৃষির 4টা উপখাত রয়েছে, যেগুলো হচ্ছে কি কৃষি খাতে ভূমিকা রাখে, তেমনি এই যে 5টা উপখাত রয়েছে, এই 5টা উপখাত কিন্তু আসলে শিল্প খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রাখে। এরপর এখন আমরা একটু দেখি যে বাংলাদেশের শিল্প খাতের আসলে ভূমিকা কীরকম অর্থনীতিতে। যেমন 2012-13 অর্থ বছরে শিল্পের অবদান ছিল 29%, 23-24 এটা হয়ে গেছে কি 37.95%। অর্থাৎ বাংলাদেশ কি ধীরে ধীরে শিল্পোন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে এবং কি কৃষির উপর থেকে কিন্তু নির্ভরশীলতা কমে আসতেছে। আমরা দ্বিতীয় অধ্যায়ের লেকচারে দেখেছিলাম, আপনাদের মনে আছে কিনা। বাংলাদেশ একটা দেশ তত দ্রুতই উন্নতি করে যত দ্রুত সে তার কি শিল্পকে এগিয়ে নিয়ে যেতে পারে। অবশ্যই কৃষিকে টিকিয়ে রাখতে হবে, কৃষিকে টিকিয়ে রেখে শিল্পকে যত বেশি এগিয়ে নেওয়া যায়। কারণ কি অনেক শিল্পই দেখা যায় কি কৃষি খাতের উপর বেশ প্রত্যক্ষভাবে নির্ভরশীল। তো এরপর এখন আমরা একটু দেখি যে টাকার অঙ্কে জিডিপি এবং ম্যানুফ্যাকচারিং খাতে জিডিপি ও প্রবৃদ্ধির হারটা যদি দেখি, কুটির শিল্পের পূর্বে ছিল হচ্ছে 78,829 কোটি টাকা, যেটা এখন বর্তমানে 23-24 হচ্ছে কি 1,43,351। ওভারঅল যদি আমরা একটু বলি যে কুটির শিল্প, ক্ষুদ্র মাঝারি ও হচ্ছে ছোট শিল্প এবং বৃহৎ শিল্পের 2016-17 ছিল হচ্ছে 4,52,319, বর্তমানে সেটা দাঁড়িয়েছে হচ্ছে কি 8,23,367, প্রায় দ্বিগুণের মতো হয়েছে, প্রায় দ্বিগুণ।
যদিও প্রবৃদ্ধির হার কি হ্রাস পেয়েছে, কিন্তু এক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রবৃদ্ধির হার হ্রাস পাওয়ার পেছনে বর্তমানে বিগত কোভিডের ভূমিকা রয়েছে। কোভিডের কারণে প্রবৃদ্ধির হার কিছুটা হ্রাস পেয়েছে। তারপর বর্তমান অবস্থা যদি আমরা চিন্তা করি, দেশের রাজনৈতিক পরিস্থিতি, সেই হিসেবে প্রবৃদ্ধির হার হ্রাস পাওয়াটাই স্বাভাবিক। এরপর আমরা একটু শিল্পের উপখাতগুলো নিয়ে যদি একটু আলোচনা করি, যে ম্যানুফ্যাকচারিং খাত, যেটা ম্যানুফ্যাকচারিং খাতের পূর্বে দুটি ভাগ ছিল, একটা হচ্ছে বৃহদায়তন শিল্প এবং একটা কি ক্ষুদ্রতায়তন শিল্প। কিন্তু বর্তমানে জিডিপিতে এই ম্যানুফ্যাকচারিং খাত তিনটি খাতের সমন্বয়, মানে তিনটি শিল্প আর কি। এটা হচ্ছে বৃহৎ শিল্প, এটা ছোট মাঝারি এবং ক্ষুদ্র, এটা হচ্ছে কি কুটির শিল্প। তো 2000 শিল্পনীতি 2016 অনুযায়ী যেসব শিল্প প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 50 কোটি টাকার অধিক, সেবা ক্ষেত্রে এটা হয় কি 30 কোটি টাকার অধিক, তাকে বৃহৎ শিল্প বলে। অর্থাৎ শুধুমাত্র কি সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ, যেমন জমি ও কারখানা ভবন ব্যতি রেখে, কিন্তু অর্থাৎ জমি এবং কারখানা ভবন বাদ দিয়েই যে স্থায়ী মূল সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়, সেটা যদি 50 কোটি টাকার অধিক হয়ে থাকে তাহলে সেটাকে বৃহৎ শিল্প বলা যায়। এরপর আমরা যদি একটু দেখি, মাঝারি শিল্পে বিনিয়োগকৃত মূলধন হবে কি 15 থেকে 50 কোটি টাকা, আর সেবা খাতের ক্ষেত্রে এটা হয়ে যায় কি 2 থেকে 30 কোটি টাকা, এবং ক্ষুদ্রায়তন শিল্পে সেটা হয় 75 লক্ষ টাকা থেকে 15 লক্ষ, আর ছোট শিল্পে হচ্ছে 10 লক্ষ থেকে কি 75 লক্ষ, আর কুটির শিল্পে সেটা হয় কি 10 লক্ষ টাকার নিচে। তাহলে আমরা কিন্তু সহজেই বুঝতে পারি যে একটা শিল্পের আয়তন বা একটা শিল্প কতটুকু বড় বা কোন ক্যাটাগরির অংশ, সেটা তার মধ্যে অর্থাৎ ওই শিল্পে বিনিয়োগকৃত অর্থের উপর নির্ভর করে। যদি 10 লক্ষ টাকার নিচে হয় তাহলে সেটাকে আমরা বলতেছি কুটির শিল্প, 10 থেকে 75 হচ্ছে ছোট শিল্প, এভাবে হচ্ছে কি 75 থেকে 15, 15 কোটি থেকে 50 কোটি, 50 কোটির অধিক। তো এই ক্যাটাগরি ওয়াইজ এই শিল্পগুলোকে কি ভাগ করা হয়েছে। এরপরে আসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প সম্পর্কে, যে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। এটা হচ্ছে কি এই শিল্পের বিকাশ সম্প্রসারণের জন্য কি বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহ কর্তৃক বিতরণকৃত ঋণের বিপরীতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত পুনঃ অর্থায়ন সুবিধা অব্যাহত আছে। এই যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যেগুলো রয়েছে সেগুলোর কি একটা সুবিধা হলো স্বল্প খরচে, যেমন ক্ষুদ্র এবং মাঝারি শিল্প আমরা দেখতে পাই 10 লক্ষ টাকা থেকে 15 কোটি টাকার মধ্যে আসলে এই শিল্পগুলোর কি স্থাপন করা সম্ভব। যে কারণে দেখা যায় যে এগুলোর যেহেতু স্থাপন ব্যয় প্রতিস্থাপন ব্যয় অনেক বেশি নয়, তো এগুলোর বেশি না হওয়ার কারণে এগুলো স্থাপন করা সহজ, উৎপাদন কাজ পরিচালনা করা সহজ। আর এই শিল্পের বিকাশ যদি ঘটে সেগুলো আসলে কি বৃহৎ শিল্পেও বেশ বড় ভূমিকা রাখবে, কারণ অনেক ক্ষেত্রে এই যে বৃহৎ শিল্পের যে কাঁচামাল রয়েছে সেগুলো আসে হচ্ছে কি এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলো থেকে। আর এতে হচ্ছে কি উন্নত প্রযুক্তির খুব একটা প্রয়োজন পড়ে না, মোটামুটি মানের প্রযুক্তিতেই আসলে এই উৎপাদন কাজটা পরিচালনা করা যায়। যে কারণে সরকার বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের হচ্ছে এই শিল্পগুলোকে উৎসাহিত করার জন্য কি অর্থ সুবিধা প্রদান করে থাকে। এবার আমরা যদি একটু পরবর্তীতে যাই, যে পণ্য উৎপাদনের ক্ষেত্রে আসলে কি অবস্থা বর্তমান বাংলাদেশের শিল্পে। তো বাংলাদেশের শিল্প কারখানায় স্বল্প পরিমাণে মূলধনী পণ্য, অধিক পরিমাণে ভোগ্যপণ্য উৎপাদিত হয়। এর মানে কি? মূলধনী পণ্য যেগুলো থেকে আমরা কি অর্থ উপার্জন করতে পারি, আর ভোগ্যপণ্য হলো সেগুলো যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ভোগ করার জন্য উৎপাদন করে থাকি। তো বাংলাদেশের শিল্প কারখানায় সাধারণত কি এই ভোগ্যপণ্যগুলোই অধিক পরিমাণে উৎপাদিত হয়, যেমন তুলা, ধান, পাট প্রাথমিক পণ্য, সুতা, আটা, ময়দা মাধ্যমিক পণ্য, এবং কি কাপড়, তৈরি পোশাক, ব্রেড, বিস্কুট চূড়ান্ত পণ্য বা ভোগ্যপণ্য। অর্থাৎ বাংলাদেশে এই পণ্যগুলোই অধিক পরিমাণে কি উৎপাদিত হচ্ছে। আর মূলধনী পণ্য বলতে আমরা সাধারণত বুঝি হচ্ছে কি ফার্নিচার তৈরির যন্ত্রপাতি, গাড়ির ক্ষুদ্র যন্ত্রাংশ, পানির পাম্প ইত্যাদি। তো বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশে সাধারণত এই যে আমরা যদি একটু গাড়ির কথা বলি, তাহলে গাড়ির ক্ষেত্রে আমরা দেখি কি বাংলাদেশে উৎপাদিত পার্টস বা যন্ত্রাংশ কিন্তু খুবই কম। সাধারণত কি ভারত, ইন্দোনেশিয়া, চায়না থেকে প্রচুর পরিমাণে কি এগুলো আমদানি করতে হয়। তাহলে এই যে মূলধনী পণ্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশে কম পরিমাণে উৎপাদিত হয়। কেন উৎপাদিত হয়?
কম পরিমাণে, কারণ হচ্ছে কি বাংলাদেশের ওই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা ওইভাবে নেই, বা বাংলাদেশের যে শিল্প কারখানাগুলো রয়েছে তাদের ওই ক্যাপাবিলিটিস নেই যে আসলে মূলধনী দ্রব্য উৎপাদন করবে। পর্যাপ্ত মূলধন নেই, আমাদের অধিক পরিমাণ জনসংখ্যা হওয়া সত্ত্বেও আমাদের কি পর্যাপ্ত দক্ষ জনশক্তি নেই, যে কারণে হচ্ছে কি অদক্ষ শ্রমিক দিয়ে এগুলো উৎপাদন করা খুবই মুশকিল এবং কি অনুচিত। যে কারণে হচ্ছে কি বাংলাদেশে সাধারণত এই মূলধনী দ্রব্য বা মূলধনী পণ্য কম পরিমাণে উৎপাদিত হয়। এবার আসি আমরা হচ্ছে কি মালিকানার ধরন। এই যে বাংলাদেশে যে বিভিন্ন শিল্প কারখানা রয়েছে, শিল্প খাতের অংশ উপখাতগুলো, সেগুলোর মালিকানা আসলে কিভাবে নির্ধারিত হয়। তো স্বাধীনতার পরে দেশের বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান সমাজতান্ত্রিক চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়ে সরকার রাষ্ট্রীয়করণ করে, যেটা আমি বলেছিলাম, এবং 1975 সালের পরবর্তী সময়ে দেশের শিল্পাঙ্গনে বেসরকারীকরণ প্রক্রিয়া শুরু হয়। তাহলে এই যে বৃহদায়তন প্রতিষ্ঠানগুলো কি 1986-তে, অ্যাকচুয়ালি শিল্পনীতি 1986, যদি 75-এর পর থেকে আসলে এটা শুরু হয়, আর শিল্পনীতি 1986-র পর সেটাকে কি বেসরকারি মালিকানা দেওয়া হয়। তাহলে বর্তমানে যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশে হচ্ছে কি মালিকানার ধরনের ক্ষেত্রে সরকারি বেসরকারি উভয় প্রতিষ্ঠানই রয়েছে। আবার ক্ষেত্র বিশেষে হচ্ছে কি এই যে আমি বলেছিলাম যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেটা হচ্ছে কি সরকার এবং সরকারি এবং বেসরকারি উভয় খাতেরই কি মালিকানা থাকে। সরকার এবং সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো যৌথ উদ্যোগে আসলে শিল্প প্রকল্পগুলো চালু করে। তবে সেক্ষেত্রে আবার সরকারি উদ্যোগে বা সরকারি বেসরকারি উদ্যোগে চালু হওয়ার পরেও একটা নির্দিষ্ট সময় পর তা বেসরকারি খাতে হস্তান্তরের নীতি কিন্তু গ্রহণ করা হয়। অর্থাৎ দেশে শিল্প খাতে দ্বৈত মালিকানা রয়েছে, যেটা আমি বললাম সরকারি বেসরকারি উভয় মালিকানাই কিন্তু বাংলাদেশে বিদ্যমান রয়েছে। এরপর আমরা পরবর্তীতে যদি একটু দেখি যে কর্মসংস্থানের বিষয়টা, যে বাংলাদেশ একটু অধিক জনসংখ্যার দেশ, তো কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাংলাদেশে বর্তমানে, আমি একটু শর্টে বলে দিই যে আসলে কি পরিমাণ অবদান রয়েছে বা কি পরিমাণ নিয়োগ রয়েছে। যেমন 1995-96 সালের সাথে যদি একটু তুলনা করি, আমাদের টোটাল লেবার ফোর্সের কৃষিতে ছিল হচ্ছে কি 63.2%, তার মানে কৃষিতেই অধিক ছিল, এবং শিল্পে কি 7.7%। এখন 16-17 ক্ষেত্রে যদি আমরা একটু দেখি যে 2016-17 সালে এটা কৃষিতে কমে গিয়েছিল 20%-এরও অধিক, 40%-এ নেমে আসে, এবং কি শিল্প ও সেবাতে এটা হয়ে যায় কি 59.4, যার মধ্যে শিল্প হচ্ছে কি 20%, এটা প্রায় 3 গুণ হয়ে গিয়েছে বলা যায়। তো এই যে শিল্পের দিকে বা শিল্প খাতে অধিক পরিমাণে কি কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, কারণ হচ্ছে কি প্রচুর রেডিমেড গার্মেন্টস প্রতিষ্ঠিত হচ্ছে, পোশাক শিল্পের চাহিদা বেড়েছে, যে কারণে কি ওই পোশাক শিল্পে প্রচুর পরিমাণে শ্রমিকের প্রয়োজন হয়েছে, এবং মানুষ অধিক আয়ের আশায় হচ্ছে কি ওই যে শিল্প খাতে এসে যোগ দিয়েছে। এরপর পরিবেশ বান্ধব দিকগুলোর কথা যদি আমরা একটু বলি, তাহলে আসলে বাংলাদেশের যে শিল্প খাত রয়েছে, দেশের সার্বিক অবস্থা যদি আমরা সাধারণভাবে চিন্তা করি বইয়ের লেখা বাদ দিয়ে, তাহলে আসলে পরিবেশ বান্ধবভাবে উৎপাদনের জন্য আসলে সরকারের অবদানটা বা সরকারের হস্তক্ষেপটা খুবই জরুরি কিন্তু থাকে। নইলে দেখা যায় যে আমরা কি শিল্প কারখানাগুলো দেখতে পাই, ইট ভাটায় দেখতে পাই প্রচুর পরিমাণে কালো ধোঁয়া উৎপাদিত হচ্ছে, শিল্প কারখানার বর্জ্য হচ্ছে যেখানে সেখানে ডাম্প করা হচ্ছে। বর্জ্যের কারণে কিন্তু আজকে আর আমাদের এই যে বুড়িগঙ্গা নদীর অবস্থা, আমরা ওইদিকে যদি একটু চিন্তা করি, বুড়িগঙ্গা একেবারে মৃত হয়ে গিয়েছে, মৃত প্রায় নদী বুড়িগঙ্গা পরিণত হয়েছে, এবং বুড়িগঙ্গার পানি একেবারে দূষিত হয়ে গেছে। এগুলো কেন? এই যে শিল্প খাতে ওই যে পরিবেশ বান্ধব দিকগুলোর দিকে খেয়াল না রাখার জন্য। এখন আমরা একটু বইয়ে কি লেখা সেই বিষয়টা দেখি, যে শিল্পায়ন উন্নয়নশীল দেশে দ্রুত ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতি অর্জনের জন্য একটি অপরিহার্য পূর্বশর্ত। স্বাভাবিকভাবেই যে উন্নয়নশীল দেশগুলোতে যদি দ্রুত উন্নয়ন করতে হয় এবং সেটা যদি টেকসই করতে হয়, তাহলে কি শিল্পায়ন অত্যন্ত জরুরি। এই জন্য সরকার শিল্পায়নকে অধিক গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করছে এবং উপযোগী সব ধরনের শিল্পের পরিবেশ বান্ধব বিকাশ ও উন্নয়ন ত্বরান্বিত করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করছে। কারণ সরকারের হস্তক্ষেপ ছাড়া আসলে কি এই পরিবেশ বান্ধবতার দিকটা কি খেয়াল রাখা খুবই সমস্যাদায়ক। তো এবার আমরা যদি একটু পরবর্তী পৃষ্ঠায় যাই, যে নারীদের প্রবেশাধিকার নিয়ে আসলে কি বলা হয়েছে, যে বর্তমানে কি পুরুষদের পাশাপাশি নারীরাও কি কাজে
উৎসাহিত হচ্ছে। যেমন বাংলাদেশে যে পোশাক শিল্প রয়েছে, পোশাক শিল্পের কি ম্যাক্সিমাম শ্রমিক হচ্ছে কি নারী। তো শিল্পনীতি 2010, 16 এবং 22 এ নারীদেরকে শিল্পায়ন প্রক্রিয়ার মূল ধারা নিয়ে আসা নারী উদ্যোক্তা উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আবার ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নারী উদ্যোক্তা উন্নয়নে জমি অর্থায়ন এবং ব্যবসায় সহায়তামূলক সেবা লাভের ক্ষেত্রে নারীদের প্রবেশাধিকার নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও কুটির শিল্পের কথা যদি আমরা বলি, কুটির শিল্প সাধারণত কি একটা পরিবারের সদস্যদের মধ্যে উৎপাদন পরিচালনা হয়ে থাকে। এটা সম্পর্কে আমরা পরবর্তী শিল্পনীতি যখন পড়ব তখন আমরা বিস্তারিত জানতে পারবো। আমি একটু বলে নিই, এখানে এই যে কুটির শিল্প রয়েছে সেটার ক্ষেত্রে আসলে নারীরা বেশ বড় ভূমিকা পালন করে থাকে, কারণ নারীদের হাত ধরে যেহেতু স্বল্প জায়গায় পরিবারের মানুষের মধ্যেই উৎপাদন কাজ সম্পন্ন করা যায়, তো নারীরা এখানে ভূমিকা রাখার সুযোগ পায় অনেক বেশি। এরপর গুরুত্ব অনুযায়ী বিভাজনের কথা যদি একটু বলি, বাংলাদেশের শিল্পের কাঠামোতে সেক্ষেত্রে বস্ত্র ও পোশাক, তৈরি পোশাক ও হুঁশিয়ারি শিল্প, চামড়া, পাট, চা বাংলাদেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ শিল্প। এখানে শিল্প শ্রমিকের প্রায় 80% কি নিয়োজিত। এছাড়া বর্তমানে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল এবং জাহাজ নির্মাণ শিল্প দ্রুত বিকাশমান শিল্প হিসেবে বিবেচিত। ক্ষুদ্রায়তন শিল্প খাতের মধ্যে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে সর্বাধিক শ্রমিক নিয়োজিত। এছাড়া বাঁশ ও বেত শিল্প, মৃৎশিল্প, কাষ্ঠশিল্প প্রভৃতি গুরুত্বপূর্ণ কুটির শিল্প কি গ্রামগঞ্জে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করেছে। এরপর উৎপাদন কৌশলের কথা যদি চিন্তা করি, বাংলাদেশের যে বৃহদায়তন শিল্পে নিয়োজিত মোট শ্রমশক্তির প্রায় অর্ধেক কি বস্ত্র শিল্প নিয়োজিত। আর বাংলাদেশ হচ্ছে যেহেতু অধিক জনসংখ্যার দেশ এবং কি প্রযুক্তিগতভাবে তুলনামূলক অনুন্নত, তো এই দেশ সাধারণত কি শ্রমনিবিড় প্রক্রিয়ায় কি উৎপাদন কাজ পরিচালনা করে। তো বাংলাদেশ একটা লেবার ইন্টেন্সিভ প্রযুক্তি ব্যবহার করে কি উৎপাদন কাজ পরিচালনা করে। এছাড়াও বৃহত্তায়তন শিল্পে বস্ত্র খাতে হস্তচালিত তাঁত শিল্পের প্রাধান্য রয়েছে। মূলধন নিবিড় বা ক্যাপিটাল ইন্টেন্সিভ ভারী শিল্পের অভাবে বাংলাদেশের শিল্প খাত তত শক্তিশালী কিন্তু হতে পারেনি। তাহলে বাংলাদেশ যেহেতু অধিক জনসংখ্যা, সাধারণত অনুন্নত দেশগুলো কি লেবার ইন্টেন্সিভই হয়ে থাকে, কারণ তাদের কাছে পর্যাপ্ত মূলধন থাকে না। আর উন্নত দেশগুলো হচ্ছে কি ক্যাপিটাল ইন্টেন্সিভ হয়ে থাকে বা মূলধন নির্ভর শিল্প উৎপাদন কাজ পরিচালনা করে থাকে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি বাংলাদেশ, বর্তমান বাংলাদেশের যে শিল্পের কাঠামো সেটার বিস্তারিত আলোচনা। এখন আমাদের পরবর্তী টপিক হচ্ছে বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাস। এই শিল্পের শ্রেণীবিন্যাসটা সাধারণত হয়ে থাকে শিল্পনীতি অনুযায়ী। আমরা এখন যদি একটু দেখি যে এখানে আমরা 2010, 16 এবং হচ্ছে 22-এর শিল্পনীতি সম্পর্কে পড়ব। আপনাদের জন্য 2010-এর শিল্পনীতিটা এখন আর এতটা জরুরি না, কারণ 2022-এর শিল্পনীতি চলে এসেছে। আর 22-এর শিল্পনীতির পূর্বে 2010 এবং 16 সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, এগুলা থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসতো। তো আপনারা হচ্ছে 16 এবং 22 বেশ ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বেন। তারপর আমি হচ্ছে 2010 শিল্পনীতিটা একটু বিস্তারিত অল্প এটা একটু ব্রিফলি পড়বো। আমরা হচ্ছে ডিটেইল পড়বো হচ্ছে কি 2016 এবং 2022-এর যে শিল্পনীতি দুইটা রয়েছে সেটা। তো বাংলাদেশের উৎপন্ন দ্রব্যের প্রকৃতি অনুযায়ী বাংলাদেশের শিল্প খাত 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি ভোগ্যপণ্য, অর্থাৎ আমরা যেগুলো ভোগ করি, সেক্ষেত্রে হচ্ছে তুলা, চা, পাট যা আছে সকল কিছু আর কি, গম, ধান। তারপর মধ্যবর্তী পণ্যের শিল্প এবং কি মূলধন দ্রব্যের শিল্প। এই শিল্প খাতের মোট সংযোজনে ভোগ্যপণ্য শিল্পের অবদান প্রায় কি 55 ভাগ। আমরা দেখেছি পূর্বেই বলেছি যে বাংলাদেশে হচ্ছে কি ভোগ্যপণ্য প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, আর মধ্যবর্তী পণ্য শিল্প হচ্ছে কি 42 ভাগ এবং মূলধনী দ্রব্য শিল্প মাত্র 3 ভাগ। আর মালিকানার ভিত্তিতে আসলে বাংলাদেশের শিল্প হচ্ছে কি দেশীয় মালিকানা, বিদেশি মালিকানা এবং কি দেশি বিদেশি যৌথ মালিকানা। এছাড়াও রয়েছে আমরা যেটা বলেছি বেসরকারি, সরকারি এবং কি সরকারি বেসরকারি যৌথ মালিকানা বিদ্যমান রয়েছে। এখন এই যে দেশের যে শিল্পায়ন, এই শিল্পায়নকে গতিশীল করার জন্যই আসলে কি শিল্প নীতিগুলো গ্রহণ করা হয়। আর এই শিল্প নীতিতে হচ্ছে কি বাংলাদেশের শিল্প খাতকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয় এবং সেই অনুযায়ী উৎপাদন কাজ পরিচালনা করতে নির্দেশ দেওয়া হয়। তো এই শিল্পনীতি 2010 নামে একটা যুগোপযোগী শিল্পনীতি ঘোষণা করা হয়েছিল, যেটা হচ্ছে কি এই শিল্পনীতির উদ্দেশ্য ছিল হচ্ছে কি উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি করা, নারীদেরকে শিল্পায়ন প্রক্রিয়ার মূল ধারায় নিয়ে আসা এবং দারিদ্র্য দূরীকরণ। তো প্রত্যেকটা শিল্পনীতিরই এরকম কিছু লক্ষ্য থাকে এবং এই লক্ষ্য অনুযায়ী ওই শিল্পনীতিগুলো প্রদান করা হয়। আর এই উদ্দেশ্যে যেখানে সম্ভব সেখানে পুঁজি ঘন শিল্পের পরিবর্তে কি শ্রম ঘন শিল্প স্থাপনকে অধিক গুরুত্ব দিয়ে শিল্পনীতিতে নারী উদ্যোক্তা উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ সহ কুটির শিল্প, ক্ষুদ্র মাঝারি শিল্পের প্রসারে কার্যক্রম গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এখন এই জিনিসটা কেন?
সাধারণত আমরা দেখেছি যে উন্নত দেশগুলো পুঁজিনিবিড় কি শিল্প উৎপাদন পরিচালনা করে বা পুঁজিঘন শিল্প স্থাপন করে থাকে। তাহলে বাংলাদেশে কেন 2010-এর শিল্পনীতিতে শ্রমঘন শিল্প স্থাপনের উপর জোর দেওয়া হয়েছিল? কারণ এই যে শ্রমনিবিড় বা শ্রমঘন শিল্প যখন স্থাপন করা হবে তখন প্রচুর পরিমাণে আমাদের কি শ্রমিক প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে পুরুষদের পাশাপাশি কি নারী শ্রমিকরাও বেশ অগ্রাধিকার পাচ্ছে, যেটা নিয়ে আসে আমাদেরকে এদের কি একটা লক্ষ্য, যেটা ছিল হচ্ছে কি নারীদেরকে শিল্পায়ন প্রক্রিয়ার মূল ধারায় নিয়ে আসা। এভাবেই আসলে এই শিল্প নীতিগুলো কাজ করে। তো এরকম এর উদ্দেশ্য হচ্ছে নারীদেরকে সহায়তা দেওয়া হয়, ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ প্রদান করা, ভর্তুকি দেওয়া সহ বিভিন্ন পদক্ষেপ কিন্তু আসলে থাকে। যেমন এই যে মাঝারি ও ক্ষুদ্র শিল্পের প্রসারে উৎসাহ প্রদান করবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে কি শিল্প ঋণ বিতরণ ও অন্যান্য সহযোগিতা প্রদানের প্রয়াস কিন্তু অব্যাহত ছিল। তো এই যে 2010-এর শিল্প নীতি, সেটা অনুযায়ী বাংলাদেশের শিল্পসমূহকে ভাগ করা হয় হচ্ছে কি 9 ভাগে। এই 9টা ভাগ কি কি? বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, মাইক্রো শিল্প, কুটির শিল্প, হাইটেক শিল্প, সংরক্ষিত শিল্প, অগ্রাধিকার শিল্প এবং কি নিয়ন্ত্রিত শিল্প। এই যে 10টা ভাগ, দুঃখিত 9টা ভাগ, এই 9টা ভাগকে কি বিভিন্নভাবে কি সংজ্ঞায়িত করা যায় যে কোন শিল্পটাকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলতে পারবো। বা এই যে আমরা পূর্বে শুধুমাত্র কি ক্ষুদ্র, মাঝারি হচ্ছে ছোট, ক্ষুদ্র, মাঝারি, কুটির শিল্প, বৃহৎ শিল্প এগুলো সম্পর্কে দেখেছি। এখন আমরা কিন্তু নতুন কিছু শিল্পের নাম পেয়েছি, যেমন মাইক্রো শিল্প, তারপর হাইটেক শিল্প, সংরক্ষিত শিল্প, অগ্রাধিকার শিল্প, নিয়ন্ত্রিত শিল্প। এই যে এই শিল্পগুলো কি, সেগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, প্রথমে আমরা একটু বৃহৎ শিল্প বা যেগুলো আমাদের পরিচিত সেগুলো নিয়ে আলোচনা করি। তো আমরা বৃহৎ শিল্পের সংজ্ঞায় পড়েছিলাম হচ্ছে 50 কোটির অধিক যেগুলো, কিন্তু 2010 শিল্পনীতিতে কিন্তু সেটা ছিল না। 2010 শিল্পনীতিতে ছিল কি 30 কোটি টাকার অধিক। তাহলে বুঝতে হবে যে দেশের শিল্প বর্তমানে কিন্তু বেশ এগিয়েছে, কারণ বৃহৎ শিল্প পূর্বে মাত্র 30 কোটি টাকাতেই কি আমরা ধরে নিতাম যেটা বৃহৎ শিল্পের অন্তর্গত। তাহলে হয় 30 কোটি টাকা থাকতে হবে প্রতিস্থাপন ব্যয় সহ সকল কিছু, আর হচ্ছে কি শিল্প প্রতিষ্ঠানে 250 জনের অধিক শ্রমিক নিয়োজিত থাকতে পারে। তো সেবামূলক শিল্পের ক্ষেত্রে বৃহৎ শিল্প বলা অর্থাৎ সেবা খাতে আর কি, এটা যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ কি 15 কোটি টাকার অধিক, অথবা যেসব শিল্প প্রতিষ্ঠানে কি 100 জনের বেশি শ্রমিক নিয়োজিত রয়েছে। তাহলে আমরা এটাও কিন্তু দেখেছি যে কি শিল্প সেবা খাতের জন্য কি একটু তুলনামূলক কম অর্থের প্রতিষ্ঠানগুলোকে কি বৃহৎ শিল্পের অন্তর্গত করা হয়। তো এক্ষেত্রে আমরা কোন শিল্পগুলোর কথা বলতে পারি? এই যে ইস্পাত ও লৌহ শিল্প, বস্ত্র শিল্প, পাট শিল্প, চিনি শিল্প, এগুলো হচ্ছে আমাদের কি বৃহৎ শিল্পের উদাহরণ। এখন আমরা পরবর্তীতে আসি হচ্ছে মাঝারি শিল্প বলতে আমরা সাধারণত কি বুঝি, কোন শিল্পগুলো মাঝারি শিল্পের অন্তর্গত। মাঝারি শিল্পের ক্ষেত্রে মূল্য প্রতিস্থাপন ব্যয় থাকতে হবে কি 10 কোটি টাকার অধিক, এবং শিল্প প্রতিষ্ঠানে 100 থেকে 250 জন শ্রমিক নিয়োজিত থাকবে। এটা হচ্ছে 2010-এর শিল্পনীতি অনুযায়ী। এরপর সেবামূলক ক্ষেত্রে অর্থাৎ সেবা খাতের ক্ষেত্রে 1 কোটি টাকা থেকে 15 কোটি অথবা কি 50 থেকে 100 জন শ্রমিক নিয়োজিত থাকলেই সেটাকে আমরা মাঝারি শিল্প বলে থাকি। তো এই যে এখানে একটা নোট দেওয়া আছে যে কোনো একটি মানদণ্ডের ভিত্তিতে একটি কর্মকাণ্ড মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত হলেও অন্য মানদণ্ডে সেটি বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত হতে পারে। সেক্ষেত্রে এই কর্মকাণ্ডটি কি বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। অর্থাৎ শ্রমিকের পরিমাণ কম থাকলেও অর্থের বিনিয়োগ যদি বেশি থাকে তাহলে সেটা যে শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ সেই শিল্পেই বলা হবে। অর্থাৎ ধরা যাক যে শ্রমিকের সংখ্যা হচ্ছে কি 100 থেকে 250 জনের মধ্যে, অর্থাৎ ধরা যাক আমরা ধরে নিই যে 150 জন শ্রমিক, কিন্তু 150 জন শ্রমিক নিয়োজিত, কিন্তু ওইটায় প্রতিস্থাপন ব্যয় সহ সর্বমোট হচ্ছে কি 35 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে বৃহৎ শিল্প। যদি একটা মিলে যায় তাহলেই কিন্তু আসলে বলবো এই যে মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত হলো যে মানদণ্ডের ভিত্তিতে একটি কর্মকাণ্ড মাঝারি শিল্প অন্তর্ভুক্ত, অন্য মানদণ্ডে সেটি বৃহৎ শিল্প হলে সেটাকে আমরা কি বৃহৎ শিল্পের অন্তর্গত বলি। এই রিভার্সও হতে পারে, যেমন ধরা যাক যে শ্রমিক নিয়োগ আছে 300 জন, কিন্তু বিনিয়োগকৃত অর্থ হচ্ছে কি 20 কোটি টাকা।
তাহলে এই যে দেখা যাচ্ছে কি 300 জন শ্রমিক নিয়োগ, তাহলে এটা বৃহৎ শিল্পের ক্রাইটেরিয়ার সাথে মিলে যায়, সেক্ষেত্রে এটাকে কি আমরা বৃহৎ শিল্প হিসেবে ধরে নিব। এখন আসি ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প হচ্ছে কি প্রতিস্থাপন ব্যয় 50 লক্ষ টাকা থেকে 10 কোটি টাকা কিংবা শিল্প প্রতিষ্ঠানে 25 থেকে 99 জন শ্রমিক কাজ করে। আবার মাইক্রো শিল্প, এখন আসি মাইক্রো শিল্পের বিষয়ে। যে মাইক্রো ইন্ডাস্ট্রি বা মাইক্রো শিল্প হচ্ছে যেগুলো অতি ক্ষুদ্র শিল্প, যেগুলোর ব্যয় হচ্ছে কি 5 লক্ষ থেকে 50 লক্ষ টাকা এবং কি শিল্প প্রতিষ্ঠানে 10 থেকে 24 জন বা তার চেয়ে কম সংখ্যক শ্রমিক কাজ করে থাকে। আর এগুলোর ক্ষেত্রে ওই যে মানদণ্ড অনুযায়ী যদি একটার সাথে আরেকটা মিলে যায়, যে ধরা যাক মাইক্রো ইন্ডাস্ট্রি কিন্তু শ্রমিক হচ্ছে বিনিয়োগ অনুযায়ী মাইক্রো ইন্ডাস্ট্রি কিন্তু শ্রমিক অনুযায়ী হচ্ছে ক্ষুদ্র শিল্পের অন্তর্গত, তাহলে এটা অবশ্যই স্মল ইন্ডাস্ট্রিতেই পড়বে। এরপর কুটির শিল্প। কুটির শিল্প বলতে হচ্ছে কি প্রথমে আসে কুটির শিল্প, তারপর মাইক্রো শিল্প, তারপর ক্ষুদ্র শিল্প। তাহলে কুটির শিল্প হচ্ছে একেবারে নিম্নে অবস্থান করে। এই কুটির শিল্পের ক্ষেত্রে হচ্ছে কি প্রতিস্থাপন ব্যয় 5 লক্ষ টাকার নিচে এবং পারিবারিক সদস্য সমন্বয়ে সর্বোচ্চ জনবল 10-এর অধিক নয়, এরূপ শিল্প প্রতিষ্ঠানকে আমরা কুটির শিল্প বলে থাকি। এখন আসে যে হাইটেক শিল্পগুলো কি, যেগুলোতে কি অধিক পরিমাণে কি নলেজ অ্যান্ড টেকনোলজি ইউজ হয়, অর্থাৎ হায়ার লেভেল টেকনোলজি যে শিল্পগুলোতে ইউজ করা হয় সেটাকে বলা হচ্ছে কি হাইটেক শিল্প। আর এগুলো হচ্ছে কি পরিবেশ বান্ধব এবং কি আইটি বা আইটিএস বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নির্ভর শিল্প হয়ে থাকে, এগুলোকে বলা হয় হাইটেক শিল্প। এরপর সংরক্ষিত শিল্প, যে শিল্পগুলো হচ্ছে কি যে কেউ চাইলেই সেই শিল্পগুলো প্রবেশ করতে পারে না বা যে কোনো পণ্য উৎপাদন করতে পারে না, যে পণ্যগুলো এগুলো হচ্ছে কি জাতীয় নিরাপত্তার স্বার্থে সংরক্ষিত রাখা হয়, এগুলো শুধুমাত্র কি সরকারি উদ্যোগেই উৎপাদন কাজ করা হয় বা পরিচালনা করা হয়। যেমন সামরিক সরঞ্জাম বা অস্ত্রশস্ত্র ও যন্ত্রপাতি, পারমাণবিক শক্তি, সিকিউরিটি, প্রিন্টিং ও টাকশাল, বনায়ন ও সংরক্ষিত বনভূমির সীমানায় যান্ত্রিক আহরণ। এই জিনিসগুলোতে আসলে কি ধরা যাক যে এখন এই যে টাকশাল বা টাকা উৎপাদন বা সিকিউরিটি প্রিন্টিং যদি হচ্ছে কি কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়, তাহলে কি সেটার অপব্যবহার হওয়ার সম্ভাবনা রয়েছে, যেই কারণে এগুলো হচ্ছে কি সরকারের কাছে সংরক্ষিত থাকে এবং কি এই জন্যই এগুলোকে সংরক্ষিত শিল্প বলা হয়। এরপর অগ্রাধিকার শিল্প। অগ্রাধিকার শিল্প হচ্ছে সেই শিল্পগুলো যেগুলো কি বর্তমানে উদীয়মান, যেগুলো থেকে কি সমগ্র শিল্পের প্রবৃদ্ধি অর্জন করা বা কর্মসংস্থান সৃষ্টি বা রপ্তানি আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এই শিল্পগুলোকে অগ্রাধিকার শিল্প বলা হয়ে থাকে। আর 2010 শিল্পনীতি অনুযায়ী এই খাতের শিল্প ছিল হচ্ছে কতগুলো 31টি। এবার আমরা যদি আসি নিয়ন্ত্রিত শিল্প, যেগুলো হচ্ছে কি প্রাকৃতিক খনিজ বা সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ, দেশের স্বার্থে সেবামূলক বা বিনোদনমূলক কিছু শিল্প স্থাপনের বিষয়ে সরকারের যথাযথ সিদ্ধান্ত ও ব্যবস্থা গ্রহণ কল্পে এবং জাতীয় নিরাপত্তা ও সংস্কৃতির প্রতি হুমকির কারণ হতে পারে বা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হতে পারে এমন সকল শিল্প সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বা কমিশনারের অনুমোদন বা অনাপত্তি গ্রহণ সাপেক্ষে বেসরকারি খাতে স্থাপন করা যাবে। একটু আমরা এত কঠিন ভাষায় না গিয়ে উদাহরণগুলো যদি দেখি, যেমন সংস্কৃতি বা ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে যে জিনিসগুলো রয়েছে, তারপর এই যে বিটিআরসি, এগুলো হচ্ছে কি বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত হয়, কিন্তু সরকারের কি অনাপত্তি প্রয়োজন আছে। সরকার যদি বলে যে হ্যাঁ ঠিক আছে, বেসরকারি উদ্যোগে বা একটা কোম্পানিকে বলে যে হ্যাঁ তুমি উৎপাদন কাজ করো, তাহলে এগুলোকে হচ্ছে কি উৎপাদন কাজে ওই কোম্পানিগুলো নিয়োজিত হতে পারে। এটাকে বলা হচ্ছে কি নিয়ন্ত্রিত শিল্প। ফর এক্সাম্পল এটার জন্য হচ্ছে ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আন্ডারগ্রাউন্ড রেল, মনোরেল, মেট্রো রেল, এগুলো হচ্ছে কি নিয়ন্ত্রিত শিল্পের উদাহরণ। যেমন এগুলোর ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠান তারা উৎপাদন কাজ পরিচালনা করে সরকারের কি অনাপত্তি সাপেক্ষে। এবার আমরা যদি একটু 2016 শিল্পনীতিতে আসি, 2016 শিল্পনীতির লক্ষ্য কী ছিল বা 2016 শিল্পনীতিতে কি শিল্প খাতকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছিল সেগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি। এ শিল্পের ক্ষেত্রে যে 5টি খাতের সমন্বয় এবং ম্যানুফ্যাকচারিং খাতে 3টি খাতের সমন্বয়ে গঠিত। তো
শিল্পনীতি এর লক্ষ্য ছিল হচ্ছে সরকারি ও ব্যক্তিগত খাতের সমন্বিত প্রচেষ্টায় শিল্পায়নের মাধ্যমে শিল্প প্রবৃদ্ধি অর্জন ও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে জনগণের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন। এরপর সরকারের সামগ্রিক উন্নয়ন রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে 21 সাল নাগাদ জাতীয় আয়ে শিল্প খাতের অবদান বিদ্যমান 29% থেকে 35%, শ্রমশক্তির অবদান 18 থেকে 25% উন্নীতকরণ। তাহলে এই যে 2016 শিল্পনীতির কি অন্যতম বড় একটা লক্ষ্য ছিল কি শিল্প খাতকে যত বেশি এগিয়ে নেওয়া যায় সেটা নিশ্চিত করা। এরপর শিল্পায়নের মাধ্যমে মানসম্পন্ন ও আয়বর্ধক কর্মসংস্থান বৃদ্ধি করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে ভূমিকা রাখা। তাহলে এই তিনটা লক্ষ্য পালনের জন্য আসলে শিল্প খাতকে কিভাবে তৈরি করা হয়েছিল বা শিল্পনীতি অনুযায়ী কিভাবে শিল্প খাতকে ক্যাটাগরাইজ করা হয়েছিল সেটা যদি আমরা একটু দেখি, তো এক্ষেত্রে আরও কিছু উদ্দেশ্য যদি আমরা একটু দেখি শিল্পনীতি 2016-এর, তো এটা ছিল কি শিল্প প্রবৃদ্ধি অর্জন একটি উদ্দীপ্ত গতিশীল ব্যক্তি খাত সৃষ্টি এবং দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের সহায়ক এবং তদারকিমূলক ভূমিকা। এরপর দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, তারপর ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পকে শিল্পায়নের মূল তালিকা হিসেবে বিকশিত করার সহায়ক পরিবেশ সৃষ্টি করা। এরপর রপ্তানিমুখী শিল্প স্থাপন ও বহুমুখীকরণ, টেকসই পরিবেশ বান্ধব শিল্পোন্নয়ন নিশ্চিতকরণে উৎসাহ এবং সহায়তা প্রদান। এরপর এলাকাভিত্তিক কৃষি, বনজ প্রাণীজ, প্রাকৃতিক, সামুদ্রিক ইত্যাদি সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে বিশেষায়িত শিল্পের উৎপাদন, শিল্পপণ্যের উৎপাদন বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন ও বাজারজাতকরণের সক্ষমতা বৃদ্ধি করা, তথ্য প্রযুক্তির প্রসারের মাধ্যমে আন্তর্জাতিক ও আঞ্চলিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে বৈশ্বিক প্রতিযোগিতাকে দেশের শিল্প খাতকে সক্ষমকরণ। তারপর হচ্ছে শিল্প খাতে নারী উদ্যোক্তাদের অধিক অংশগ্রহণের সুযোগ সৃষ্টি, দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগকে উৎসাহিত এবং আকর্ষণীয় করার লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত এবং অবকাঠামোগত সুবিধা প্রদান। তো এই যে 2016 শিল্পনীতি সেটা অনুযায়ী এই লক্ষ্যগুলো পূরণে, এই উদ্দেশ্যগুলো পূরণে বাংলাদেশের শিল্প সমূহকে 12টি ভাগে ভাগ করা হয়। কি কি? বৃহৎ শিল্প এই ক্ষেত্রে দেখেন বৃহৎ শিল্পের আমরা সংজ্ঞা যেটা পূর্বে বলেছিলাম শিল্পনীতি 10 অনুযায়ী সেটার সাথে এটার একটা পরিবর্তন দেখতে পারবেন। যেমন এক্ষেত্রে মূল্য প্রতিস্থাপন ব্যয় 30 থেকে 50 কোটিতে চলে আসছে, আর শ্রমিকের সংখ্যা কি 300 জনের অধিকে চলে এসেছে। আবার যেসব তৈরি পোশাক বা শ্রমঘন শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকের সংখ্যা 1000-এর অধিক, কেবল সেসব তৈরি পোশাক শিল্প বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত হবে। এছাড়া পোশাক শিল্পের বাকিগুলো হচ্ছে কি বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত হবে না। তাহলে পোশাক শিল্পের ক্ষেত্রে একটা ব্যতিক্রম নিয়ম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি একটু আসি যে মাঝারি শিল্পে 121 থেকে 300 জন, প্রতিস্থাপন ব্যয় সহ 15 কোটি টাকা থেকে 50 কোটি টাকা পর্যন্ত। এরপর এক্ষেত্রে এই যে সেবা খাতের ক্ষেত্রেও আমরা দেখেছি একটু কম হলেও কি 2 থেকে 30, আর হচ্ছে প্রতিষ্ঠানে 51 থেকে 120 জন শ্রমিক নিয়োজিত। আর একটা মানদণ্ড অনুযায়ী যদি সেটা হচ্ছে কি মাঝারি শিল্প হয়, অন্য একটা মানদণ্ড অনুযায়ী যদি বৃহৎ শিল্প হয় তাহলে সেটাকে আমরা কি বৃহৎ শিল্প হিসেবে কি গণ্য করব। ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে এটা হয়ে যায় কি 75 লক্ষ থেকে 15 কোটি টাকা এবং শিল্প প্রতিষ্ঠানে 31 থেকে 120 জন শ্রমিক কাজ করে। ওইটা আমরা খুব সম্ভবত দেখেছিলাম কত 20 থেকে 99 খুব সম্ভবত। যাই হোক, আর মানদণ্ডের ভিত্তিতে যদি ক্ষুদ্র শিল্পর একটা বৈশিষ্ট্য যদি মাঝারি শিল্পের সাথে মিলে যায় তাহলে ওটা মাঝারি শিল্প। এরপর মাইক্রো শিল্পের কথা বলি, যদি মাইক্রো ইন্ডাস্ট্রি 10 লক্ষ থেকে কি 75 লক্ষ টাকা এবং কি শিল্প প্রতিষ্ঠানে 16 থেকে 30 জন বা তার চেয়ে কম সংখ্যক শ্রমিক কাজ করে। আর পরবর্তীতে যদি আমরা কুটির শিল্পের ক্ষেত্রে দেখি, কুটির শিল্প 10 লক্ষ টাকার নিচে এবং কি জনবল 15-এর অধিক নয়। আর 2010 শিল্প নীতি অনুযায়ী সেটা ছিল হচ্ছে কি পারিবারিক সদস্য অন্যান্য সদস্য মিলিয়ে সেটা হতে হবে কি 10-এর নিচে। আর এটা 2016 শিল্প নীতি অনুযায়ী হয়ে যায় কি 15-এর অধিক নয়। তাহলে এই যে শিল্পের ক্যাটাগরিতে যদি আমার যখন দেখতেছি যে বিনিয়োগের পরিমাণ বেশি প্রয়োজন হবে, জনবল বেশি প্রয়োজন হবে, তার মানে হচ্ছে কি আমাদের যে শিল্প খাত রয়েছে সেটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং অগ্রগতি করছে। তো এই যে 2016 শিল্পনীতিতে এসে আরও কয়েকটা জিনিস, একটা জিনিস সেটা হচ্ছে কি হস্ত ও কারুশিল্প, অর্থাৎ যেগুলো হচ্ছে কি আমরা ওই যে বাঁশ বেতের যে পণ্যগুলো দেখি বা মাটির যে
পণ্যগুলো দেখি যেগুলোর উপর হচ্ছে বিভিন্ন ডিজাইন করা থাকে, ডিজাইনটাকে বলা হচ্ছে কি এই যে হস্ত ও কারু শিল্প, যেগুলো হচ্ছে কি সাধারণত বংশ পরম্পরায় প্রাপ্ত মেধা এবং দক্ষতার মাধ্যমে কি এবং কলা কৌশলের মাধ্যমে উৎপাদন কাজটা কি পরিচালনা করা হয়ে থাকে। আর পরে হাইটেক শিল্প, যেগুলো কি আইটি অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বেসড, পুঁজি নির্ভর এবং কি উন্নত প্রযুক্তি ব্যবহার করে। এরপর সৃজনশীল শিল্প, এটাও কিন্তু নতুন, যেমন কি কি এই যে অ্যাডভার্টাইজিং, স্থাপত্য, আর্ট অ্যান্ড অ্যান্টিক, ডিজাইন, ফ্যাশন ডিজাইনিং, ফিল্ম অ্যান্ড ভিডিও, ইন্টারেক্টিভ লেজার সফটওয়্যার, মিউজিক, পারফর্মিং আর্টস, পাবলিশিং, সফটওয়্যার অ্যান্ড কম্পিউটার ও মিডিয়া অনুষ্ঠান, এগুলোকে কি সৃজনশীল শিল্পের অন্তর্ভুক্ত করা হয়, যেগুলোর ক্ষেত্রে একজন ব্যক্তির নিজস্ব মস্তিষ্কের যে ভূমিকা বা নিজস্ব সৃজনশীলতা যেটাই ফুটে ওঠে, সেই শিল্পগুলোকে কি সৃজনশীল শিল্পের ক্ষেত্রে আনা হয়। আর সংরক্ষিত শিল্পের ক্ষেত্রে আমরা জানি অস্ত্রশস্ত্র, সামরিক যে যন্ত্রপাতি, তারপর হচ্ছে টাকশাল, সিকিউরিটি, প্রিন্টিং, বনায়ন, এগুলোই হচ্ছে কি পারমাণবিক শক্তি, এইগুলো হচ্ছে কি এই সংরক্ষিত শিল্প। এরপর উচ্চ অগ্রাধিকার শিল্প, যেগুলো পূর্বে ছিল কি অগ্রাধিকার শিল্প, এখন আরেকটা অ্যাড হয়েছে কি উচ্চ অগ্রাধিকার শিল্প, যেগুলো হচ্ছে কি রপ্তানি আয় অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকে এবং কি বিদেশে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে, এগুলোর ক্ষেত্রে উচ্চ অগ্রাধিকার দেওয়া হয় এবং এর মাধ্যমে কি কর্মসংস্থান সৃষ্টি হয়। যদি একটু উদাহরণটা দেখি, যে কৃষি এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী শিল্প, তারপর তৈরি পোশাক, আইসিটি এবং সফটওয়্যার, ঔষধ শিল্প, চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিং, পাট ও পাটজাত শিল্পকে তখন কি উচ্চ অগ্রাধিকার শিল্পের পর্যায়ে ফেলা হয়েছিল। এরপর অগ্রাধিকার শিল্প তাহলে কোনগুলো? অগ্রাধিকার শিল্পে ছিল হচ্ছে প্লাস্টিক, বৈদেশিক কর্মসংস্থান, জাহাজ নির্মাণ, পর্যটন, হিমায়িত মৎস্য, হোম টেক্সটাইল, তারপর হচ্ছে ভেষজ ঔষধ, হাসপাতাল ও ক্লিনিক, হস্ত ও কারুশিল্প, 10 চা শিল্প, 11তে হচ্ছে বীজ শিল্প, তারপর জুয়েলারি, খেলনা, আসবাবপত্র শিল্প এবং কি সিমেন্ট শিল্প। এগুলো কি অগ্রাধিকার ভিত্তিতে, অর্থাৎ এগুলোতেও পূর্বের তুলনায় কি এগুলো ক্রমবর্ধমান এবং বিকাশমান, এগুলো থেকে কি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে, অধিক পরিমাণে আয়ের সুযোগ রয়েছে। নিয়ন্ত্রিত শিল্প তো আমরা বলেছি, এই যে বিটিআরসি, সংস্কৃতি এবং ধর্ম মন্ত্রণালয়, সেক্ষেত্রে এখানে যদি কয়েকটা উদাহরণ দেখি, যন্ত্রচালিত ট্রলার যোগে গভীর সমুদ্রে মৎস্য আহরণ শিল্প, বেসরকারি খাতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান শিল্প, বেসরকারি খাতে ইন্স্যুরেন্স কোম্পানি, তারপর বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ প্রকল্প, প্রাকৃতিক গ্যাস তেল অনুসন্ধান, উত্তোলন ও সরবরাহকরণ শিল্প, কয়লা অনুসন্ধান, উত্তোলন ও সরবরাহ, এরপর অন্যান্য প্রাকৃতিক খনিজ সম্পদ অনুসন্ধান, তারপর স্যাটেলাইট চ্যানেল, কার্গো, সমুদ্রগামী জাহাজ, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, তারপর সমুদ্র বন্দর, এসিড উৎপাদনকারী শিল্প, রাসায়নিক সার শিল্প, এইগুলো হচ্ছে কি আমাদের তৎকালীন সময় কি এই যে নিয়ন্ত্রিত শিল্পের অন্তর্ভুক্ত ছিল। এটা হচ্ছে 2016 এর শিল্পনীতি অনুযায়ী। এবার 2022-এর শিল্পনীতিতে যদি আমরা আসি, 2022 শিল্পনীতি কি 2016-র সাথে মিল রয়েছে, যেমন কি এই যে বৃহৎ মাঝারি কুটির শিল্প, হস্ত, হাইটেক, সৃজনশীল ইত্যাদি ইত্যাদি। তবে শিল্পনীতি 2016 অনুযায়ী বাংলাদেশের শিল্প সমূহকে 12 ভাগে ভাগ করা হলো। শিল্পনীতি 22-এ এসে এই শিল্প সমূহকে কি 17 ভাগে ভাগ করা হয়। টোটাল 17টা শ্রেণীতে এই শিল্পকে ভাগ করা হয়। কি কি? ক্ষুদ্র শিল্প, আমরা ক্ষুদ্র শিল্প সম্পর্কে পড়েছি আগেই, কি 10 কোটি টাকার অধিক এবং অনধিক 15 কোটি, এবং শিল্প প্রতিষ্ঠানে কি 26 থেকে 100 জন শ্রমিক নিয়োজিত। এরপর ভারী শিল্প, ভারী শিল্প বলতে আমরা মাইক্রো শিল্প, মাইক্রো শিল্পর কথা যদি আমরা একটু বলি, যে ব্যয় সহ 10 লক্ষ টাকা থেকে 75 লক্ষ টাকা, এবং হচ্ছে কি শিল্প প্রতিষ্ঠানে 1 থেকে 25 জন শ্রমিক কাজ করে থাকে। তারপর আমরা আসে হচ্ছে কি ভারী শিল্প, যে ভারী শিল্পগুলোর কথা যদি একটু বলি, যেগুলোর জন্য কি বৃহৎ আকারের উদ্যোগ, বড় যন্ত্রপাতি, ভূমির বৃহৎ এলাকা, অধিক ব্যয়, এই বিষয়গুলো জড়িত, সেগুলোকে কি ভারী শিল্প বলা হয়ে থাকে। আর এই শিল্পগুলো হচ্ছে কি যে হালকা প্রকৌশল যে শিল্পগুলো রয়েছে সেগুলোর উন্নয়ন ত্বরান্বিত করতে সহায়তা করে। আর এই শিল্পের উদাহরণগুলো যদি আমরা একটু বলি, জাহাজ নির্মাণ, পেট্রোলিয়াম পরিশোধন, ইস্পাত শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প, সিমেন্ট শিল্প, জলবিদ্যুৎ উৎপাদন শিল্প ইত্যাদি, এই শিল্পগুলোকে কি ভারী শিল্প হিসেবে গণ্য করা যেতে পারে। এরপর রপ্তানি বহুমুখীকরণ শিল্প খাত, যেগুলো কি যে শিল্পের দ্রুত প্রবৃদ্ধির মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং এ খাত থেকে কি
উল্লেখযোগ্য রপ্তানি আয় পাওয়া সম্ভব। বৈদেশিক মুদ্রা অর্জন করাই হচ্ছে এই রপ্তানি বহুমুখীকরণ শিল্প খাতের অন্যতম লক্ষ্য। যেমন গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, ফার্মাসিউটিক্যালস, প্লাস্টিক, চামড়া, পাটজাত দ্রব্য, জাহাজ নির্মাণ, লাইট ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইলস, ফার্নিচার, হোম টেক্সটাইল, এই যে একটি ফার্মাসিউটিক্যালস, এইগুলোই হচ্ছে কি রপ্তানি বহুমুখীকরণ শিল্প খাতের অংশ। তো এরপর বিশেষ উন্নয়নমূলক শিল্প খাত, এগুলোর অন্তর্ভুক্ত হচ্ছে কি ইলেকট্রনিক শিল্প, তারপর সিরামিক, মৎস্য শিল্প, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, জুয়েলারি, পেপার ও পেপার প্রোডাক্টস, রাবার, রেশম, সোলার এনার্জি, কাজু বাদাম, জীবন্ত ও প্রক্রিয়াজাত কাঁকড়া, খেলনা শিল্প, হালাল শিল্প ও মাংসজাত শিল্প, রিসাইকেলড প্রোডাক্টস এটসেট্রা। তো এটার মূল জিনিস কি, এই শিল্প পণ্যের কি রপ্তানির সম্ভাবনা রয়েছে, অথচ পণ্যগুলোর উৎপাদন সরবরাহ রপ্তানির ভিত্তি কি সুসংহত নয়। আর এই যে রপ্তানির ভিত্তি দৃঢ়করণে বা রপ্তানির ভিত্তি স্থাপনের জন্য যেন পরবর্তীতে এই পণ্যগুলো প্রচুর পরিমাণে বিদেশে রপ্তানি করা যায়, এই জন্যই হচ্ছে এই বিশেষ উন্নয়নমূলক শিল্প খাত গঠিত হয়। অর্থাৎ বিশেষভাবে এগুলোতে নজর দেওয়া হবে যাতে এই শিল্পগুলো উন্নত হয় এবং কি অগ্রাধিকার পায় বা এরকম কিছু। এরপর অপ্রাতিষ্ঠানিক শিল্পের কথা যদি আমরা বলি, যে দেশের বিশেষ আইন দ্বারা বিধিবদ্ধ নয় বা কর ও রাজস্ব আদায় খাতে অন্তর্ভুক্ত নয় কিংবা রাষ্ট্র কর্তৃক নিবন্ধিত নয় এমন অর্থনৈতিক কর্মকাণ্ড উদ্যোগকে অপ্রাতিষ্ঠানিক খাত বলা হয়ে থাকে। বাংলাদেশের অপ্রাতিষ্ঠানিক খাত রাষ্ট্র কর্তৃক পদ্ধতিগতভাবে সুনিয়ন্ত্রিত নয়। এবার আমরা ট্রেডিংয়ের কথা যদি আমরা একটু বলি, যে এই যে ট্রেডিং বা ব্যবসা বলতে দেশে বিদেশে উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে অর্থ উপার্জন সংক্রান্ত কর্মকাণ্ডসমূহ বোঝায়। তো এর শিল্পের ধরনটা যদি আমরা একটু বলি, যে মাইক্রো বা পর্যটন শিল্প, শিল্পের ধরন হচ্ছে কি মাইক্রো শিল্প, যেগুলো স্থায়ী সম্পদ হচ্ছে কি সর্বোচ্চ 15, বার্ষিক টার্নওভার হচ্ছে কি 2 কোটি টাকা এবং সর্বোচ্চ 10 জন। এইটাই আর কি, এটাকে বলা হয়ে থাকে কি এই যে ট্রেডিংয়ের ক্ষেত্রেও বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো ব্যবসা ইত্যাদি হতে পারে। তো এটার মধ্যে এখানে মাইক্রোটার উদাহরণটা আমরা একটু দেখলাম। এরপর আসি পর্যটন শিল্পের কথা। পর্যটন শিল্প কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা তো আমরা জানি। বর্তমানে বিদেশ থেকে মানুষ আসে বা দেশেরই এক জায়গা থেকে মানুষ অন্য জায়গায় কি পর্যটক হিসেবে যায়, এক স্থান থেকে অন্য স্থানে দেখার জন্য, এক দেশ থেকে অন্য দেশেও যায়। এই জিনিসগুলো সাধারণত কি প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক ভূমিকা রাখে বা প্রাকৃতিক সৌন্দর্য, এরকম জীববৈচিত্র্য রয়েছে বা দর্শনীয় যে স্থানগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি পর্যটন শিল্পের অন্তর্ভুক্ত। যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে কি পাহাড়পুর বিহার, তারপর মহাস্থানগড়, কুয়াকাটা সমুদ্র সৈকত, কক্সবাজার সমুদ্র সৈকত, বান্দরবান, খাগড়াছড়ি, যে কি বলে রাঙামাটিতে হচ্ছে সাজেক ভ্যালি, এরকম আর কি চিম্বুক পাহাড়, এই যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি মূলত এই পর্যটন শিল্পের অন্তর্ভুক্ত। আর এইসব এলাকায় হচ্ছে কি বিভিন্ন প্রকার আবাসন সৃষ্টি করা, তারপর চিত্ত বিনোদনমূলক কর্মকাণ্ড সৃষ্টি করা, এটাই পর্যটন শিল্পের মূল কাজ। এই যে পর্যটন শিল্প সম্পর্কে বিস্তারিত একই জিনিস মাত্র বললাম আমি। এরপর 2022 শিল্পনীতিতে অগ্রাধিকারপ্রাপ্ত শিল্পগুলো ছিল হচ্ছে কি বৈদেশিক কর্মসংস্থান, অর্থাৎ বিদেশে জনশক্তি রপ্তানি করা আর কি, অর্থাৎ এই যে মিডল ইস্ট সহ বিভিন্ন দেশে যে বাংলাদেশের মানুষ হচ্ছে কি প্রবাসী হিসেবে যায় তাদের কথা বলা হয়েছে। তারপর পরিবেশ সম্মত জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প, পর্যটন শিল্প, হোম টেক্সটাইল, উইন্ডমিল, ভেষজ ঔষধ, হাসপাতাল ও ক্লিনিক, এলইডি, সিএফএল বাল্ব উৎপাদন, চা, প্রসাধনীয় টয়লেট্রিজ, সিমেন্ট শিল্প, লজিস্টিক্স শিল্প, এই খাতগুলো ছিল কি অগ্রাধিকার প্রাপ্ত। আর সংরক্ষিত শিল্প সবসময় একই হচ্ছে সামরিক সরঞ্জাম ও যন্ত্রপাতি, পারমাণবিক শক্তি, সিকিউরিটি প্রিন্টিং ও টাকশাল, বনায়ন ও সংরক্ষিত বনভূমির সীমানা যান্ত্রিক আহরণ। আর এক্ষেত্রে আমরা এখানে একটা নোট দেওয়া আছে, নোটটার কথা আমরা পূর্বেও অনেকবার বলেছি যে একটি মানদণ্ডের ভিত্তিতে যদি মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত হয়, অন্য মানদণ্ডে যদি সেটা বৃহৎ শিল্পের হয়, তাহলে সেটাকে আমরা কি বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত বলে বিবেচনা করব। তো এই যে 2022 শিল্পনীতির উদ্দেশ্য, এটা বলে আজকের লেকচার আমরা শেষ করব। তো আমরা একটু দেখি যে অপ্রাতিষ্ঠানিক শিল্প খাতের উন্নয়ন স্বাভাবিক, আমরা পূর্বেও পড়েছি যে উদ্দেশ্যগুলো ছিল নতুন উদ্যোক্তা সৃষ্টি, অর্থাৎ স্টার্ট আপ, নতুন নতুন উদ্যোক্তাকে নিয়ে আসা, তারপর নারী উদ্যোক্তাদের বিকাশ, অনগ্রসর এলাকায় শিল্প প্রতিষ্ঠায় কি উৎসাহ প্রদান,
রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা সংস্কার ও ব্যবস্থাপনা, উৎপাদনশীলতাকে বৈশ্বিক প্রতিযোগী স্তরে উন্নয়ন, যেমন হচ্ছে এটা হয়েছে কিন্তু আমাদের রেডিমেড গার্মেন্টস সেক্টরে কি এই জিনিসটা হয়েছে। বাংলাদেশের যে পোশাক শিল্প রয়েছে সেটার কি তৈরি পোশাক শিল্প সেটার প্রচুর পরিমাণে কি চাহিদা রয়েছে। তারপর হচ্ছে কি পণ্যের গুণগত মান সংরক্ষণ, উদ্ভাবন ও মেধা সম্পদ ব্যবস্থাপনা, আমদানি বিকল্প পণ্য উৎপাদনে বিশেষ প্রণোদনা। আমদানি বিকল্প শিল্প হচ্ছে সেগুলো যে বর্তমানে দেশে উৎপাদন করা সম্ভব, কি পূর্বে আমদানি করতে হতো, এইগুলোই হচ্ছে কি আমদানি বিকল্প শিল্প। যেমন অনেক একটা উদাহরণ যদি আমরা যে বাংলাদেশের যে একটা কোম্পানি রয়েছে ওয়ালটন যে ইলেকট্রনিক্স প্রোডাক্ট উৎপাদন করে সেগুলো হচ্ছে কি আমদানি বিকল্প শিল্পের অন্তর্ভুক্ত, কারণ এগুলো পূর্বে হচ্ছে কি চায়না, ইন্ডিয়া সব বিভিন্ন দেশ থেকে কি আমদানি করতে হতো, কিন্তু বর্তমানে বাংলাদেশে এগুলো কি স্থাপিত হচ্ছে। তারপর হচ্ছে শিল্প পণ্য উৎপাদন বৈচিত্র্যায়নের সহায়তা, রপ্তানিমুখী শিল্প পণ্য উৎপাদনের সম্প্রসারণ, যেমন হচ্ছে রপ্তানিমুখী শিল্প কি পাট শিল্প, পাট, চা, তারপর হচ্ছে পোশাক, এগুলো হচ্ছে কি রপ্তানিমুখী শিল্প। তারপর বিদেশি বিনিয়োগের প্রসার, চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী প্রযুক্তির প্রসার, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কিন্তু খুব বড় একটা উদ্দেশ্য ছিল। তারপর পরিবেশ বান্ধব শিল্প ব্যবস্থাপনা, এই যে বুড়িগঙ্গার মতো কোনো নদী যেন কি আবার দূষিত না হয়ে যায়, এই জিনিসগুলো সম্পর্কে একটু সতর্ক থাকা, ইটের ভাটায় হচ্ছে কি উঁচু চিমনির ব্যবহার করা, এইরকম যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলোকে এই 2022 শিল্পনীতিতে বেশ গুরুত্ব সহিত নেওয়া হয়েছে। এরপর দক্ষতা উন্নয়ন, দক্ষ জনশক্তি চাহিদা ও সরবরাহ তথ্য ভান্ডার, কৃষি বাতায়ন, তারপর হচ্ছে বিভিন্ন যে পলিটেকনিক্যাল দিক থেকে কি এগিয়ে নেওয়ার জন্য কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদান করা এই শিল্পনীতিরই অংশ। এরপর শিল্পনীতি 22 যথাযথভাবে বাস্তবায়ন একটি সময়বদ্ধ কর্ম পরিকল্পনা গ্রহণ, এর মাধ্যমে হচ্ছে কি 2022 শিল্পনীতিকে বাস্তবায়ন করার দিকে সরকার বেশ বড় একটা ভূমিকা রেখেছে। তাহলে এই ছিল আমাদের হচ্ছে কি বাংলাদেশ শিল্পের শ্রেণীবিন্যাস, শিল্পের কাঠামো এবং 3টি শিল্পনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।